আফরা যখন প্রথম আমার ছাত্রী হিসেবে এলো তখন টিউশনির সেট আপটা তার জন্য খুব একটা স্বচ্ছন্দ ছিল না। সে ছিল ভীষণ লাজুক। আমার বাকি সব সিনিয়র ছাত্রছাত্রীর সামনে একদম চুপসে থাকতো। ওর মা একদিন আমাকে ডেকে বললেন, আরিয়ান বাবা, তুমি যদি একটু কষ্ট করে আফরাকে আমাদের বাসায় গিয়ে পড়াও, ও তাহলে একটু মনোযোগ দিতে পারবে। ক্লাসের সবার সামনে ও কেমন যেন গুটিয়ে থাকে। তাদের অনুরোধ ফেলতে পারেনি, বিশেষ করে যখন আফরার বাবা নিজে এসে বললেন তাদের বকুল গাছটার পাশে যে ছোট্ট ঘরটা আছে সেটা শুধুমাত্র আফরার পড়ার জন্যই রাখা হয়েছে। পরের দিন থেকে শুরু হলো আমার নতুন রুটিন, আফরার বাসায় যাওয়া। প্রথম দিন যখন বকুল গাছটার ছায়ায় পা রাখলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। পরন্ত আলোয় ঘরটা কেমন যেন মায়াবী লাগছিল। ঢুকেই দেখি আফরা একটা পুরনো কাঠের টেবিলে একা বসে আছে, পরনে স্কুল ড্রেস, চুলগুলো এখনও এলোমেলো। আসুন স্যার। কেমন আছো আফরা? একা একা পড়তে কেমন লাগছে? ভালো লাগছে স্যার। আপনার মতো বড় বড় স্টুডেন্টদের সাথে বসে পড়তে ভালো লাগতো না। ও তাই? আমি তো ভাবলাম তুমি ক্লাসের সবচেয়ে সাহসী। ও মুখ নিচু করে হেসে ফেলল। সেই হাসিটা এখনও মনে আছে। খুব অল্প সময়ের জন্য আসে, কিন্তু যখন আসে তখন ওর গালের টোল দুটোই আলো ঝলকায়। আমি লক্ষ্য করলাম ও খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনছে। একটা সাধারণ অঙ্ক বোঝাতে গিয়ে যখন ওর দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য স্থির থাকলাম তখন ও চোখ নামিয়ে নিত। এই লজ্জার ভঙ্গিটা নতুন। আগে তো সবসময় চোখে চোখ রেখে কথা বলতো। একদিন অঙ্ক করাতে গিয়ে দেখলাম ওর ডান হাতে কালির একটা বড় দাগ। হাতটা দেখাও তো। ও ইতস্তত করল। কিছু না স্যার, কলমের কালি লেগেছে। আমি জানি, দাও। ও বাধ্য হয়ে হাতটা এগিয়ে দিল। আমি পকেট থেকে একটা ছোট্ট টিস্যু বের করে আলতো করে ওর হাতের কালিটা মুছে দিলাম। আমার স্পর্শে ও হঠাৎ হাতটা টানতে চাইল, যেন ওর ছোট্ট হাতে কেউ বিদ্যুৎ ছুঁয়ে দিয়েছে। স্যার। হ্যাঁ আফরা। আমি শান্তভাবে ওর দিকে তাকালাম। আপনি খুব ভালো মুছতে পারেন। মায়ের বকুনি থেকে বেঁচে গেলাম। ওর এই শিশুসুলভ উত্তরটা শুনে আমি হেসে ফেললাম। ওর জন্য আমার মনে ধীরে ধীরে যে অনুভূতিটা দানা বাঁধছিল সেটার নাম তখনও আমি জানতাম না। তবে এই মেয়েটা যে আমার মনের একটা বকুলতলায় স্থায়ী জায়গা করে নিচ্ছে এটা বুঝতে পারছিলাম। পড়ার পর যখন বের হতাম প্রায় দিনই দেখতাম আফরা চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে থাকত। কাল আবার দেখা হবে। আসবেন তো ঠিক? আসব। আমার মনে হতো এই পিচ্চি মেয়েটা আমাকে বিশ্বাস করতে শিখেছে, আর তারই সরল বিশ্বাস যেন আমাকে প্রতিদিন আবার তার কাছে টেনে আনত। কিন্তু এই সম্পর্কটা যে শুধু স্যার ছাত্রীর গুন্ডিতে আটকে থাকবে না তা বুঝতে পারছিলাম। হয়তো শুধু সময়ের অপেক্ষা ছিল। আফরা এখন ইন্টারমিডিয়েটের ছাত্রী। বছর 5 ধরে তাকে পড়াচ্ছি। সেই ক্লাস 8-এর ছোট্ট আফরা আজ আর পিচ্চি নেই। এখন সে লম্বা হয়েছে, চোখে মুখে এসেছে এক অচেনা লাবণ্য। তার কোকড়ানো চুলগুলো এখন প্রায় খোলা থাকে, আর যখন টেবিলের দিকে ঝুঁকে পড়ে তখন সেই চুলগুলো আমার খাতার ওপর এসে পড়ে। একসময় যে দূরত্ব বজায় রাখতাম এখন সেই দূরত্বটাই কেমন যেন ভঙ্গুর মনে হলো। সেদিন ছিল পরীক্ষার আগের চূড়ান্ত প্রস্তুতি। আমরা 1 ঘন্টা অতিরিক্ত সময় নিয়ে পড়ছিলাম। বীজগণিতের একটা জটিল সমস্যা কিছুতেই সে বুঝতে পারছিল না। বারবার চেষ্টা করেও ভুল করছিল। স্যার, আমার মাথাটা যেন কাজ করছে না আজ। মাথা কাজ না করলে হবে? কাল পরীক্ষা, মনোযোগ দাও। দিচ্ছি তো, কিন্তু। সে খাতার ওপর হতাশ হয়ে মুখ রাখল। আমি বুঝলাম তার কেবল পড়ার বিরতি নয়, হয়তো একটু ভরসার প্রয়োজন। আমি চেয়ারটা সামনে টেনে নিয়ে তার পাশে বসলাম। এইদিকে তাকাও। সে চোখ তুলে তাকালো।
তার চোখের নিচে তখন হালকা ক্লান্তির ছাপ। আমি তার সামনে থেকে খাতাটা টেনে নিলাম। শোনো, অঙ্কটা মোটেও কঠিন না, তুমি শুধু একটা ছোট লজিক ভুল করছো। এই যে এই লাইনটা দেখো। আমি যখন পেন্সিল দিয়ে তার খাতার একটা নির্দিষ্ট অংশ দেখানোর জন্য তার কাঁধের ওপর দিয়ে একটু ঝুঁকেছিলাম, তখন আমার হাতের আঙ্গুল সামান্য তার গায়ে ছুঁয়ে গেল। সামান্যতম স্পর্শ, কিন্তু সেই স্পর্শে গোটা ঘর যেন স্তব্ধ হয়ে গেল। আফরা পাথরের মতো বসেছিল। সে চোখ নামালো না, বরং তার দৃষ্টি আমার দিকে স্থির থাকল। তার চোখের গভীরে তখন একরাশ প্রশ্ন, যেন সে জানতে চাইছে এটা ভুল ছিল নাকি এর একটা অন্য মানে আছে। আমি দ্রুত নিজেকে সামলে নিলাম, কিন্তু আমার হৃৎপিণ্ডের ছন্দ তখন অস্বাভাবিক। আমি দ্রুত খাতা থেকে হাত সরিয়ে নিলাম। ও সরি, এই জায়গাটা দেখো, এখানে কমন নিলে। আমি বাকি অঙ্কটা শেষ করে দিলাম, কিন্তু আমাদের দুজনের কেউই সেই ছোঁয়া বা তার প্রতিক্রিয়ার বিষয়ে আর কোনো কথা বলল না। কিন্তু এরপর থেকে যেন আমাদের মধ্যে একটা নতুন নীরব ভাষা তৈরি হলো। পড়া শেষে আমি যখন বের হচ্ছিলাম তখন আফরা দরজায় দাঁড়িয়েছিল। স্যার, কালকে একটা ছোট পার্টি আছে আমাদের বাসায়। আমার কলেজের বন্ধুরা আসছে। তাই? খুব ভালো, মন দিয়ে মজা করো। আপনি আসবেন? মা আপনাকে বিশেষভাবে দাওয়াত দিয়েছেন। আমি ইতস্তত করলাম। বুঝতে পারলাম মা নয়, দাওয়াতটা তার নিজের। এই দূরত্বটা ভেঙে এখন সামাজিক মেলামেশায় গেলে আমাদের সম্পর্কটা আরও বেশি ব্যক্তিগত হয়ে যাবে। আফরা, তোমার মা বাবাকে বলো আরিয়ান স্যার তোমাদের শুভকামনা করেছে। আমি অন্য একটা কাজে আটকে আছি। ওর মুখটা সামান্য ফ্যাকাশে হয়ে গেল। স্পষ্টতই সে আমার উত্তরটা পছন্দ করেনি। তাহলে একটা অনুরোধ করি। বলো। আপনি আমার এই বছরের জন্মদিনে অন্তত একটা উপহার দিতে পারেন না? কোনো টিউটোরিয়াল বই নয়, একটি সাধারণ উপহার। তার আবদারটা এত সরল ছিল যে আমি না বলতে পারলাম না। ঠিক আছে, দেওয়া যাবে। তুমি কি চাও বলো। সে হাসল। সে হাসিটা এখনো মনে আছে, যার মধ্যে কৈশোরের চঞ্চলতা নেই, বরং রয়েছে এক গভীর রোমান্টিক ইঙ্গিত। আমার কি চাই সেটা আমি পরে বলবো, তবে আমি যেদিন বলবো সেদিন যেন আপনি না না করেন। আমি দীর্ঘশ্বাস ফেলে তার দিকে তাকালাম। এই পিচ্চি ছাত্রী কখন যে এতটা পরিণত হয়ে উঠেছে আমি টেরই পাইনি। আমার মন তখন দ্বিধায় পূর্ণ। শিক্ষকের দায়িত্ব পালন করা নাকি এই নীরব আবেগকে স্বীকার করে নেওয়া? ঠিক আছে, কথা দিলাম। আমি আর দাঁড়ালাম না, দ্রুত বেরিয়ে গেলাম। বকুলতলার ঘরটা পেছনে ফেলে এলাম, কিন্তু তার দেওয়া সেই না বলা অনুরোধ আর সেই স্পর্শের রেশ আমার সঙ্গে ছিল। আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কের বাঁধনটা খুব দ্রুতই ছিঁড়ে যেতে চলেছে। আফরা তখনও আমার নিয়মিত ছাত্রী। সে সবে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে। আগের বছরের জন্মদিনে সে আমার কাছ থেকে একটি বিশেষ উপহার চেয়েছিল, যা আমি দিতে বাধ্য থাকব। প্রতিটা দিন আমার মনে হতো আজ বুঝি সে তার সেই বিশেষ উপহারটা চাইবে। এই চাপা উত্তেজনা নিয়েই আমি প্রায় 1 বছর ধরে তাকে পড়িয়ে যাচ্ছিলাম। সেদিন তার জন্মদিন ছিল। আমি ক্লাসে যাওয়ার আগে ভেবেছিলাম ওকে শুধু একটা বই বা কলম দেব, যাতে উপহার চাওয়ার সুযোগটা না পায়। কিন্তু বকুলতলার ঘরে ঢুকতেই সে আমার পরিকল্পনা ভেস্তে দিল। স্যার, আমি জানি আপনি উপহার এনেছেন, কিন্তু আমার বিশেষ উপহারটা আজও চাওয়া হলো না। আজ আমি সেটা চাইবো। আমি টেবিলের ওপর ব্যাগটা রেখে একটু হাসার চেষ্টা করলাম। কি এমন উপহার যা তুমি 1 বছর ধরে রেখেছ? বলো, আমি দিয়ে দিচ্ছি। সে শান্তভাবে উত্তর দিল, উপহারটা সবার সামনে চাইতে চাই না। আপনি আজ রাত 8টার পর আমাদের ছাদে আসবেন, তখন আমাদের পড়া শেষ হয়ে যাবে। আমি বুঝলাম এই মুহূর্তটা এড়োনোর আর কোনো সুযোগ নেই। ঠিক আছে, আসব। পড়া শেষ হলে রাত
8টা নাগাদ আমি তাদের ছাদে উঠলাম। চারিদিকে ঘন অন্ধকার, শুধু আকাশে তারার মেলা। আফরা আগে সেখানে অপেক্ষা করছিল। পরনে হালকা আকাশি রঙের একটি কুর্তি, যা চাঁদের আলোয় তাকে অদ্ভুত মায়াময় দেখাচ্ছিল। আপনি এসেছেন স্যার? আফরা, এত রাতে ছাদে কি দরকার? আর তোমার সেই উপহারটা কি বলো? সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার চোখের দিকে সরাসরি তাকানো আমার জন্যে কঠিন ছিল। আমার উপহারটা হলো, আপনি আমাকে আমার মতো করে ভালোবাসবেন। আমি জানি আপনি আমার শিক্ষক, আমার থেকে অনেক বড়, কিন্তু আমি আপনাকে ভালোবাসি আরিয়ান স্যার। যেদিন থেকে আপনি আমার হাতে লেগে থাকা কালি মুছে দিয়েছিলেন, সেদিন থেকেই এই ভালোবাসা জন্ম নিয়েছে। আমি আর আপনার পিচ্ছি ছাত্রী নই, আমি এখন বড় হয়েছি। আপনার মনের মতো হওয়ার চেষ্টা করব। আপনি কি আমাকে সেই সুযোগ দেবেন? এই কথাগুলো শুনে আমার পা থেকে যেন মাটি সরে গেল। আমার ভেতরের অনুভূতিগুলো হয়তো চিৎকার করে সম্মতি দিতে চাইছিল, কিন্তু আমার বিবেক, আমার সামাজিক অবস্থান আর তার ভবিষ্যৎ আমাকে দমিয়ে দিল। আমি কঠিন গলায় বললাম, এটা কি ধরনের কথা আফরা? তুমি কি বলছো তা কি বুঝতে পারছো? তুমি সবে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছ, তোমার পুরো জীবনটা সামনে পড়ে আছে। কলেজ, বিশ্ববিদ্যালয়, নতুন বন্ধু, নতুন স্বপ্ন। আর আমার বয়স কত একবার ভেবে দেখো। আমি তোমার শিক্ষক, আমাদের সম্পর্কটা পবিত্র। এই সম্পর্ককে তুমি এমন একটা আবেগের নাম দিচ্ছ যা তোমার বয়সজনিত মুগ্ধতা ছাড়া আর কিছুই নয়। এটা মুগ্ধতা নয়, ভালোবাসা। আমি জানি আমি কি অনুভব করছি। আপনি কি আমার থেকে নিজেকে এতই দূরে রাখতে চান? হ্যাঁ, চাই। এটাই ঠিক হবে। আমি তোমার ভবিষ্যৎ নষ্ট করতে পারি না আফরা। তোমার জীবনে আমার মতো মানুষের কোনো জায়গা থাকা উচিত নয়। এই উপহারটা আমি দিতে পারবো না, আমার পক্ষে এটা সম্ভব নয়। তার চোখে জল জমতে শুরু করেছিল, কিন্তু সে কাঁদতে দিল না। তার সেই পুরনো জেদ আবার তার চোখে ফিরে এলো। আপনি মানা করলেন, ঠিক আছে করুন। আপনি আপনার শিক্ষক সত্তা ধরে রাখুন, কিন্তু এটাও মনে রাখবেন আমার এই ভালোবাসা কোনো আবেগের তাড়নায় জন্মায়নি, বরং 5 বছরের পরিচয়ে জন্মেছে। আপনি আমার প্রথম চাওয়া ফিরিয়ে দিলেন, কিন্তু কথা দিলাম আমার শেষ চাওয়াটা আমি একদিন আপনার কাছ থেকে ছিনিয়ে নেব। সেদিন আমি আপনার ছাত্রী থাকবো না, আর আপনিও শুধু শিক্ষক থাকবেন না। কথাটা বলেই সে ছাদ থেকে নেমে গেল। আমি একা দাঁড়িয়ে থাকলাম। চাঁদের আলোয় আমার ভেতরের দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছিল। আমি তাকে ভালোবাসি না, এই কথাটা হয়তো মিথ্যা ছিল, কিন্তু তাকে ভালোবেসে তার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করার সাহস আমার ছিল না। আমি কি ঠিক করলাম, নাকি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করলাম? উত্তরটা তখনও জানা ছিল না। আফরার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকে আমার জীবনটা আর স্বাভাবিক ছিল না। সেই বকুলতলার ঘরটা, তার শান্ত দৃষ্টি, সব কিছুই আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। সে ইন্টারমিডিয়েটে পড়ার সময়ও আমার কাছে টিউশন ছাড়ল না। অজুহাত ছিল দুর্বল গণিত আর পদার্থবিজ্ঞান। আমি জানতাম এ সবই তার কৌশল। সে কেবল আমার কাছাকাছি থাকতে চাইত। প্রতিটা ক্লাস ছিল আমার জন্য এক অগ্নি পরীক্ষা। আমার শিক্ষক সত্তা আর তার কিশোরী যৌবনের আবেগের মধ্যে একটা অদৃশ্য কিন্তু শক্ত প্রাচীর তুলে রাখতাম, কিন্তু সেই প্রায় প্রতিদিনই সে প্রাচীরে আঘাত হানত। তবে তার আঘাত ছিল খুব নরম, খুব ব্যক্তিগত। একদিন বীজগণিতের একটা কঠিন সমস্যার সমাধান বোঝানোর পর সে হঠাৎ বলল, স্যার, আপনার অঙ্কগুলো এত নিখুঁত কেন? আপনার যুক্তিগুলো এতটাই গোছানো। নিখুঁত না হলে তো নম্বর কাটা যাবে। নম্বর কাটার সুযোগ কেন দেব? না, আমি নম্বরের কথা বলছি না। আপনার কাজ, আপনার কথা, আপনার চলাফেরা সবকিছুই এত পরিপাটি, কিন্তু আপনার মনটা কেন এত এলোমেলো? কেন আপনার মনের হিসেবে কোথাও একটা ভুল হচ্ছে? আমি খাতা থেকে চোখ না তুলেই বললাম, মন দিয়ে কথা বলার জন্য আমাকে তোমার টিউটর হিসেবে নিয়োগ করা হয়নি আফরা। অঙ্ক করো। যদি এই অপ্রয়োজনীয় আলোচনা চালিয়ে যাও
তবে আমি কাল থেকে তোমার টিউশন বন্ধ করে দিব। আমার এই কঠোর কথায় সে মুহূর্তের জন্য চুপ হয়ে যেত, কিন্তু মিনিট দুয়েক পরেই আবার ফিরে আসতো তার স্বাভাবিক ছন্দে, যেন কিছুই হয়নি। এই জেদটাই আমাকে অবাক করত। আরেকদিন যখন সে কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম পুরস্কার পেল, তখন রাতে পড়াতে এসে দেখলাম সে প্রচণ্ড উচ্ছ্বসিত। স্যার, আপনি জানেন আমি কিসে পুরস্কার পেয়েছি? হ্যাঁ, তোমার মা বললেন আবৃত্তি প্রতিযোগিতায়। খুব ভালো। সে হঠাৎ তার হাতের কাপটা আমার দিকে এগিয়ে দিল। এই ট্রফিটা আমি আপনাকে উৎসর্গ করতে চেয়েছিলাম, কিন্তু করিনি, কারণ ট্রফিটা নিলেই আপনার কাছে সব কিছুর মূল্য কমে যায়। আপনি আমার জীবনের মূল্যও কমিয়ে দিচ্ছেন। তার এই কথাগুলো তির্যক হলেও সত্য ছিল। আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি তার আবেগ বুঝতে চাইতাম না। তোমার পুরস্কার তোমার কাছেই রাখো আফরা, আর তোমার এই মূল্য সংক্রান্ত আলোচনা আমার ক্লাসের বাইরে রাখা উচিত। সে হাল ছাড়ত না। কোনো এক সন্ধ্যায় আমি তার বাসা থেকে বের হচ্ছি, তখন সে পেছন থেকে প্রায় দৌড়ে এসে ডাকল, আরিয়ান স্যার, দাঁড়ান। কি হয়েছে? এখন তো অনেক রাত। সে বকুল গাছের নিচে চাঁদের আলো ছায়ায় দাঁড়িয়েছিল, হাতে একটা ছোট ডায়েরি। আপনি আমাকে যতই দূরে সরিয়ে দিন না কেন, আমার এই ভালোবাসাটা কিন্তু রোজ আপনার জন্যেই বাড়ে। আপনি কেন বোঝেন না? আমি আপনার জন্য অপেক্ষা করব, যত দিন লাগে আমি আপনার জন্যেই অপেক্ষা করব। আমি শান্তভাবে তার দিকে তাকালাম। আমার মুখ ছিল কঠোর, কিন্তু ভেতরে আমি গলে যাচ্ছিলাম। আফরা, তুমি আমার সন্তানের বয়সী। আমি তোমাকে ভালোবেসে তোমার জীবনটা নষ্ট করতে পারি না। তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। তুমি এই মুহূর্তে কেবল মোহগ্রস্ত। আমার মতো একজন মধ্যবয়সী সামান্য শিক্ষককে নিয়ে কেন তুমি জীবন শুরু করতে চাইছো? এই কথাটা আর বলবেন না। ভালোবাসার কোনো বয়স হয় না। আর আপনার এই শিক্ষক সত্তাটা আমার কাছে একটা মুখোশ, যা আপনি ভয় পেয়ে পড়ে থাকেন। আমি জানি আপনি ভয় পান, আমাকে নয়, নিজের মনকে। আমি কোনো উত্তর দিতাম না, চুপ করে থাকতাম। তার কথার উত্তর দেওয়ার মতো সাহস আমার ছিল না। আমি ভয় পেতাম তার এই সরল আবেগকে স্বীকৃতি দিলে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হবে। এভাবেই প্রায় 3 বছর কেটে গেল। সে এখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। আমার কাছে টিউশন নেওয়া প্রায় শেষ, তবে সপ্তাহে অন্তত একবার সে আসতো কোনো না কোনো অজুহাতে। অফিসের কাজের জন্য ইংরেজি অনুবাদ বা ছোট একটা ডকুমেন্ট তৈরি করে দেওয়া। শেষ ক্লাসে যেদিন সে নিশ্চিতভাবে টিউশন শেষ করলো, সেদিন সে আর আমাকে ভালোবাসার কথা বলেনি। শুধু টেবিলটা মুছে ঘরটা গুছিয়ে বলল, আজ থেকে আমার টিউশন শেষ। আরিয়ান স্যার, এই মুহূর্তে আপনি আমার শিক্ষক নন, কিন্তু আপনি চলে যাওয়ার পর কাল থেকে আমার জীবনে আপনি কি হবেন সেটা কেবল আমিই জানি। ভালো থাকবেন, আর মনে রাখবেন আমার শেষ চাওয়াটা আমি আপনার কাছ থেকে ছিনিয়ে নেব। সে সেদিন আর আমাকে গেট পর্যন্ত এগিয়ে দেয়নি। আমি একা একা বকুলতলার ঘর ছেড়ে বেরিয়ে এলাম। আমার ভেতর তখন একটা দীর্ঘশ্বাসের শব্দ। একদিকে মুক্তির আশ্বাস, অন্যদিকে এক গভীর পরাজয়ের যন্ত্রণা। আমি কি ভুল করলাম? উত্তরটা ছিল হ্যাঁ, কিন্তু সেই ভুল সংশোধনের কোনো পথ আমার জানা ছিল না। দেখতে দেখতে আরও 2 বছর কেটে গেল। আফরা ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিল। আজ তার সেই ফাইনাল পরীক্ষার ফল বের হয়েছে। এই দীর্ঘ 2 বছর সত্যি বলতে কি প্রতিটি দিনই ছিল এক অদ্ভুত অভ্যাসের মতো। তার ভালোবাসা প্রকাশ করা আর আমার তা এড়িয়ে যাওয়া। কোনো দিন সে আমার খাতার কোণে ছোট্ট করে লিখত, আমি শুধু আপনার। আবার কোনো দিন পড়ার ফাঁকে হঠাৎ বলে উঠত, স্যার, আমার সব সফলতার কারণ আপনি। আপনি কি কখনো বুঝবেন না আমার জীবনে আপনার গুরুত্ব কতখানি? আর আমার উত্তর সবসময় একই থাকত, শুষ্ক, পেশাদার। তোমার মনোযোগ যেন বইয়ের পাতায় থাকে আফরা, অন্য আলোচনায় সময় নষ্ট করো না। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন।
আজ আমাদের শেষ ক্লাস। আমি জানতাম এরপর আর তাকে পড়াতে আসব না। আজ তার কলেজ জীবনের সমাপ্তি, আমারও তার জীবনের শিক্ষক পর্বের ইতি। বকুলতলার ঘরে ঢুকতেই দেখলাম আফরা চোখে জল, কিন্তু সেটা কষ্টের নয়, আনন্দের। আরিয়ান বাবা, তুমি আসার আগেই আফরা তোমাকে খুঁজছিল। জানো তো, ও গোল্ডেন 5 পেয়েছে, সব বিষয়ে A+। তোমার এত বছরের কষ্টের ফল এটা। আমি আফরার দিকে তাকালাম। সে মাথা নিচু করেছিল। তার সাফল্য দেখে আমার বুকটা গর্বে ভরে গেল। অন্তত একজন শিক্ষক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। আফরা, খুব ভালো করেছ, এটাই তোমার প্রাপ্য ছিল। সে ধীরে ধীরে আমার সামনে এলো, হাতে তার রেজাল্ট শিট। এই দেখুন স্যার, এই রেজাল্টটা আমার কাছে একটা চুক্তিপত্রের মতো। এটা প্রমাণ করে আমি আপনার যোগ্য। আমার ভবিষ্যৎ উজ্জ্বল করার দায়িত্ব আমি নিজে হাতে নিয়েছি। এখন আপনি বলুন, আপনি আর কতদিন নিজেকে আমার কাছ থেকে দূরে রাখবেন? তার সাফল্য যেন তার দাবিকে আরও শক্তিশালী করে তুলেছিল। আমার মন চাইছিল আজ সব দ্বিধা ভেঙে বলি, আমিও তোমায় ভালোবাসি। কিন্তু না, আমি নিজেকে শক্ত রাখলাম। এই রেজাল্টের জন্য তোমাকে অনেক অভিনন্দন আফরা। তুমি সত্যিই খুব পরিশ্রম করেছ। আজ থেকে তোমার শিক্ষকের ভূমিকা আমার শেষ। এখন তোমার সময় নতুন করে বড় কিছু করার। তুমি দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। আমার দিকে তাকিয়ে সে বলল, তার মানে আপনি এখন আমাকে ভালোবাসার কথা বললেও আমি ছাত্রী হব না? এখন তো আর আপনার শিক্ষক পরিচয়ের অজুহাত নেই। বলুন, আর কত অজুহাত দেবেন? আমি তার এই সোজাসাপটা প্রশ্নের জন্য প্রস্তুত ছিলাম না। আমি শুধু তার হাতে রেজাল্ট শিটটা ফেরত দিলাম। ভালো থেকো আফরা, জীবন তোমাকে অনেক কিছু দেবে। তুমি সফল হবে, আরও সুন্দর জীবন পাবে। বিদায়। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। ওর মা বাবার কাছ থেকে দ্রুত বিদায় নিয়ে আমি বেরিয়ে এলাম। বকুলতলার ঘরটা পেছনে ফেলে আমি যখন গেট পেরোলাম, তখন আমার মনে হলো আমি শুধু একটা ছাত্রীকেই বিদায় জানাইনি, আমার জীবনের এক গভীর ভালোবাসাকেও বিদায় জানিয়ে এলাম। বাড়িতে এসে নিজের ঘরে ঢুকে আমি চুপ করে শুয়ে পড়লাম। বুকটা কেন জানি অনেক খারাপ লাগছিল। অসহ্য এক শূন্যতা গ্রাস করছিল। এতদিন একটা দায়িত্বের ছন্দবেশে আমার অনুভূতিগুলোকে আটকে রেখেছিলাম। আজ সেই দায়িত্ব শেষ, আর আমার ভেতরের যন্ত্রণাটা আর লুকানো যাচ্ছে না। আজ থেকে আর কেউ প্রতিদিন আমাকে ভালোবাসার কথা বলবে না। এই ভাবনাটাই কেমন যেন শ্বাসরুদ্ধকর মনে হচ্ছিল। সন্ধ্যার দিকে নিজেকে জোর করে টেনে তুললাম। এই খারাপ লাগা নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। আমি হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে নিলাম। আমার জীবনটা তো এখন শুধু আমার পেশা ঘিরেই। আমার সেই নতুন কোচিং সেন্টারে গেলাম। বেশ কিছুদিন হলো নিজস্ব কোচিং সেন্টারটা দিয়েছি। সেখানে এখন অনেক ছাত্রছাত্রী আসে। নিজেকে ব্যস্ত রাখার এটাই একমাত্র পথ। ক্লাসরুমে ঢুকে যখন বোর্ডের সামনে দাঁড়ালাম, তখন আমার চোখ বোর্ডের দিকে, কিন্তু মনটা তখনও বকুলতলার ঘরটাই, সেই পিচ্চি ছাত্রীটির কাছে, যে আজ এক অপ্রতিরোধ্য তরুণী। আমি কি সত্যি ভুল করলাম? বকুলতলার ঘর থেকে বেরিয়ে আসার পর থেকেই আমার মনটা প্রচণ্ড খারাপ ছিল। আফরার সাফল্য ছিল আমার গর্বের, কিন্তু তার বিদায় ছিল আমার হৃদয়ের সবচেয়ে বড় শূন্যতা। আমি আমার অনুভূতিগুলোকে শিক্ষকতার পেশার আড়ালে আটকে রেখেছিলাম, কিন্তু আজ সেই আড়াল সরে যাওয়ায় নিজেকে ভীষণ একা লাগছিল। সন্ধ্যার দিকে কোনো মতে নিজেকে টেনে নিয়ে আমার কোচিং সেন্টারে গিয়েছিলাম। ছাত্রছাত্রীদের ভিড়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেও পারছিলাম না। প্রতিটি অঙ্ক, প্রতিটি সমস্যার সমাধানে শুধু আফরার মুখটা ভেসে উঠছিল। বারবার মনে হচ্ছিল, আমি কি ভুল করলাম? কেন আমি তার সরল ভালোবাসাকে উপেক্ষা করলাম? কোচিং সেন্টার থেকে যখন বাড়ি ফিরলাম, তখন রাত প্রায় 10টা ছুঁই ছুঁই। সারাদিনের ধকল আর ভেতরে জমে থাকা আফরার বিদায়ের কষ্ট, সব মিলিয়ে আমি যেন পাথরের মতো ভারী হয়ে গিয়েছিলাম। গেট পেরোতেই দেখলাম ড্রয়িং রুমে মা বসে আছেন। এত রাতে মা সাধারণত ঘুমান।
এসেছিস? বস, তোর জন্য একটা জরুরি কথা ছিল। আমি ক্লান্তভাবে সোফায় শরীর এলিয়ে দিলাম। মায়ের চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা, যা দেখে আমি কিছুটা অবাক হলাম। কি কথা মা? আজ আমার শরীরটা একদম ভালো নেই। মন ভালো না থাকার কি আছে, বরং এখন থেকে তোর মন ভালো থাকবে। শোন, আগামী শুক্রবার তোর বিয়ে ঠিক করেছি। আমি যেন কানে ভুল শুনলাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি সঙ্গে সঙ্গে সোফা থেকে লাফিয়ে উঠলাম। এসব কি বলছো মা? বিয়ে? হুট করে? কার সাথে? আর মাত্র 4 দিন পরে বিয়ে? তুমি আমার সাথে একবার আলোচনাও করলে না? তোর সাথে আলোচনা করার কি আছে? আমি তোর মা, আমি কি তোর ভালো মন্দ বুঝি না? এত বছর ধরে দেখছিলাম তুই খালি কাজ আর টিউশন নিয়ে পড়ে থাকিস, একটা সম্পর্ক করিস না। তাই আমি আর তোর বাবা মিলেই সব ঠিক করেছি। আমি হতভম্ব হয়ে গেলাম। আমার ব্যক্তিগত জীবনের এত বড় সিদ্ধান্ত মা এমন সহজে নিয়ে নিলেন? মা, আমি এখনো প্রস্তুত নই। আর পাত্রীটি কে? আমি কি তাকে অন্তত একবার দেখতে পারি না? এভাবে তো বিয়ে হয় না। দেখতে হবে না, তোর সব থেকে ভালো বন্ধু রিয়াজ আছে না, ও সব দেখেছে, কথা পাকাপাকি করেছে। মেয়ে খুবই লক্ষ্মী আর গুণবতী, তোকে আর কিছু দেখতে হবে না। আর শোন, কোনো কথা নেই আরিয়ান, আমি যা বললাম তাই হবে। শুক্রবার তোর বিয়ে, যা হাত মুখ ধুয়ে আয়। কাল সকালে তোর বাবার সাথে পাত্রীর বাড়িতে যেতে হবে। আমার সমস্ত প্রতিবাদ যেন মায়ের এই কঠোর নির্দেশের সামনে গুঁড়িয়ে গেল। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমার জীবনে হঠাৎ আসা এই মোচড় আমি মেনে নিতে পারছিলাম না। আফরাকে প্রত্যাখ্যান করে যে শূন্যতা তৈরি হয়েছিল, মা কি সেটা পূরণ করতে চাইছেন? কিন্তু এভাবে জোর করে? এই বিয়েতে আমি কাকে বিয়ে করতে যাচ্ছি আমি তো জানিই না। আমি নীরবে আমার ঘরের দিকে পা বাড়ালাম। আমার মাথায় তখন শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, আমি কি তবে অবশেষে আফরার কাছ থেকে মুক্তি পেলাম, নাকি আমার জীবনের নতুন এক জটিলতা শুরু হতে চলেছে? শুক্রবার বিয়ের দিনটা আমার কাছে কোনো উৎসব ছিল না, ছিল চরম বিরক্তি আর বিদ্রোহের প্রতীক। গত কয়েকটা দিন আমি যেন রোবটের মতো কাজ করেছি, মায়ের সব কথা মেনে নিয়েছি, কিন্তু ভেতরে ভেতরে ফুটছিল রাগ। আমি পাত্রী দেখিনি। মায়ের এক কথা, সব কিছু নিখুঁতভাবে ঠিক করা হয়েছে, তোর শুধু কবুল বললেই হবে। আমার সমস্ত জিজ্ঞাসা তিনি চাপা দিয়েছিলেন। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই বিয়েতে মন দেব না। এই সম্পর্ককে শুধু একটা সামাজিক চুক্তি হিসেবে দেখব। কনের বাড়িতে পৌঁছানোর পর থেকেই আমি মুখ গোমড়া করেছিলাম। কবুল বলে বিয়ে পড়ানো হলো, কিন্তু আমি একবারও কনের মুখের দিকে তাকালাম না। ঘোমটা থাকায় তেমন কিছু দেখার সুযোগও ছিল না। শুধু টের পেলাম হাত ধরে একজন অচেনা মানুষ আমার পাশে বসে আছে। আমার মন বারবার আফরার সেই কথাগুলো মনে করিয়ে দিচ্ছিল। আমার শেষ চাওয়াটা আমি একদিন আপনার কাছে থেকে ছিনিয়ে নেব। রাত তখন অনেক গভীর, সব আনুষ্ঠানিকতা শেষ। আমি আমার ঘরে ঢুকলাম। এটি আমাদের বাসর ঘর। আমি তখনও প্রচণ্ড রেগে আছি। ঘরের নরম আলোয় দেখলাম নতুন বউ ঘোমটা টেনে খাটের এক কোণে বসে আছে। আমি দরজা বন্ধ করে জোরে শ্বাস ছাড়লাম। এসব কি হচ্ছে? আপনি উঠে দাঁড়ান, আমার এই নাটক আর ভালো লাগছে না। নতুন বউ নড়ল না। আমি আরও রেগে গেলাম। দেখুন, আমি আপনাকে চিনি না, জানি না। আমার মায়ের চাপেই বিয়ে হয়েছে। আমি এই সম্পর্ক মানতে পারবো না। দয়া করে আপনি আমাকে বলুন, আপনি কে আর কেন এই ষড়যন্ত্রে সামিল হলেন? এইবার সে ধীরে ধীরে ঘোমটাটা সরালো। আমাকে মানতে পারবেন না? আমার নামও জানতে চান না? অথচ এত বছর ধরে আপনার সব থেকে প্রিয় ছাত্রীর নাম তো আফরাহ। আমি হতভম্ব হয়ে গেলাম। আমার চোখের সামনে তখন দাঁড়িয়ে আছে সেই পিচ্চি ছাত্রী আফরা। তার চোখে সেই জেদ, সেই দীপ্তি, তবে আস্থা, বিজয়ের হাসি। আফরা, তুমি? এটা কিভাবে সম্ভব? তুমি কি করে?
এটা সম্ভব হয়েছে আপনি যেদিন আমাকে শিক্ষকতার অজুহাতে মানা করেছিলেন, সেই দিনই আমি শপথ করেছিলাম আমি আপনার কাছে ফিরব, কিন্তু ছাত্রী হিসেবে নয়, আপনার স্ত্রী হিসেবে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আপনার মনে আছে আপনি কথা দিয়েছিলেন আমার শেষ চাওয়াটা আপনি ফিরিয়ে দিবেন না? সেই চাওয়াটা ছিল আপনাকে বিয়ে করা। আমি জানি আপনি কখনো নিজে থেকে আমাকে চাইতে পারতেন না, তাই আমি আপনার মা বাবার কাছে গেলাম। আপনার মা আমাকে চিনতেন, জানতেন আমি কত জেদি আর আপনার জন্যে পাগল। আমি আপনার মা বাবাকে আমার সব কথা বললাম, আমার সাফল্য, আমার ভালোবাসা আর আপনার ভয়, সব কিছু। তারা আমাকে প্রথমবার মানা করেছিলেন, কিন্তু আমি তাদের বোঝাতে পেরেছি আমি আপনার ছাত্রী হলেও আমিই আপনার জন্য সেরা জীবন সঙ্গী। তাই তারা আপনার কাছ থেকে গোপন রেখেছিলেন, কারণ তারা জানতেন আপনি শিক্ষকতার অজুহাতে শেষ মুহূর্তেও মানা করে দিতে পারেন। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার সামনে তখন দাঁড়িয়ে একরোখা আত্মবিশ্বাসী এক নারী, আমার পিচ্চি ছাত্রী, এখন আমার স্ত্রী। আমি তোমাকে ভালোবাসি আফরা, কিন্তু কোনো কিন্তু নয়, আপনি আমার। আজ থেকে আমি শুধু আপনার বউ, আর আপনার প্রথম শিক্ষক আমি নই, আমি আপনার প্রথম এবং শেষ প্রেমিকা। আমার সমস্ত রাগ, সমস্ত অভিমান মুহূর্তেই কর্পূরের মতো উবে গেল। আমার এতদিনের অপেক্ষা, এতদিনের কষ্ট যেন এক লহমায় মিটে গেল। আফরা, সে আমার আরও কাছে এলো, তার চোখে তখন ভালোবাসার গভীর নেশা। এখন আমি আপনার পিচ্ছি ছাত্রী নই আরিয়ান, আমি এখন আপনার রোম্যান্টিক বউ। আর রোম্যান্টিক বউয়ের কাছে স্বামী এলে কি করতে হয় তা কি আপনাকে শেখাতে হবে? আমার হাত দুটো আপনা আপনি তার কোমর জড়িয়ে ধরল। এতদিন যে আবেগটাকে জোর করে আটকে রেখেছিলাম তা বাঁধভাঙ্গা বন্যার মতো বেরিয়ে এলো। আমার ঠোঁট তার ঠোঁট খুঁজে নিল। সেই মুহূর্তে বকুলতলার ঘর, শিক্ষক ছাত্রীর সম্পর্ক, সামাজিক সব বাধা, সব কিছু মুছে গেল। শুধু থাকলো দুটি ভালোবাসার মানুষ এক নতুন জীবনের শুরুতে। তো দর্শক বন্ধুরা, দেখতে দেখতে আমরা গল্পটির প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।